কে রূপঙ্কর? রূপঙ্করকে চিনি না। লন্ডনে একটা শোতে পারফর্ম করতে গেছিলাম, একটা রিয়েলিটি শোতে। সেখানে আমি একদম ফার্স্ট রাউন্ডে হেরে গেছিলাম। আমি ভীষণ মানে হুইমজিক্যাল এবং খুব উইক, সহজে ভেঙে পড়ি, আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমার কেউ নেই, সুতরাং আমাকে আমাকে এমন একটা কিছু করতে হবে যেটাতে আমাকে মানুষ বলে যে না তুই আছিস, আমি ভালো গেয়েছি, আমি ভালো সিনেমা বানিয়েছি, আমি ভালো লিখছি, আমি ভালো বেস্ট সিঙ্গার, এটা আমিই বলবো? সেটা কখনো হয়? আমরা খুব ফেভারিটিজমের কথা শুনি অভিনয়ের ক্ষেত্রে, অভিনয়ের জগতের ক্ষেত্রে, মিউজিক জগতে এরকম আছে? হ্যাঁ, আজকে যদি তুমি গিয়ে সুমনদাকে বলো যে সুমনদা আপনার সাথে আমি দুদিন বাদে রেসলিং নিয়ে কথা বলবো, কুস্তি, তোমাকে কুস্তি নিয়ে এমন এমন কথা তোমাকে দুদিন বাদে বলে দিতে পারে যেটা অনেক যারা রেসলিং নিয়ে কাজ করছে বা যারা রেসলার তারাও বলতে পারবে না। রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী রূপঙ্কর বাগচি, এটা শুনতে ভালো লাগে। যারা এরমভাবে আমাকে ট্রোল করেছেন তাদের প্রতি আমার অত্যন্ত সহানুভূতি রয়েছে। এখন আর আমার ইন্ডাস্ট্রিতে বন্ধু বিশেষে নেই, আমার সবাই কলিগ। একটা অ্যাভারেজ মানুষ তার এই প্রফেশনে থাকাটাই। 90-এর দশকে তার গান আমরা তখন যারা স্কুলে পড়ি আমাদের কাছে একটা অন্যই বিষয় ছিল, কারণ ওই সাউন্ডস্কেপ। আমি বুঝতে পারছি না আপনি কার সঙ্গে কথা বলছি আজকে। আমার সঙ্গে রয়েছেন রূপঙ্কর বাগচি। রূপঙ্করটা ড্রিমার্সের একটা অনুষ্ঠান হচ্ছে তোমার গান জীবনের 30 বছর। এইটা শুনে আমার ফার্স্ট রিয়াকশন ছিল যে তাহলে আমার কত বয়স? হ্যাঁ, অনেকদিন হয়ে গেল। বছর, 30টা বছর, লং পিরিয়ড। হ্যাঁ, লং পিরিয়ড। কি মনে হচ্ছে তোমার? কি মনে হচ্ছে যে 30টা বছর কি চোখের নিমিষে বেরিয়ে গেল? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে আমার। তো আমি মানে 30 বছর আগের দিনটার কথা মানে মানে যখন শুরুর দিনগুলো আমার একদম পরিষ্কার চোখের সামনে ভাসে আর কি। এবং বাইরে থেকে চেহারাটা আমার পাল্টে গেলে কি হবে, মানে ভেতর থেকে আমি এখনো ওই 95-এ যেরকম ছিলাম সেরকমই আছি আর কি। তো সুতরাং নাথিং, মানে কিছু খুব একটা পাল্টানো কিছু লাগে না আর কি। চোখের নিমেষেই বেরিয়ে গেল, সত্যি তাই। ছোটবেলা থেকেই কি গায়ক হওয়ার ইচ্ছা ছিল? একদম ছোটবেলা থেকে নয়, আমি ক্লাস 11-এ ওঠার পর থেকে তখন থেকে আমি একটু সিরিয়াস হই বেশি। তার আগে যে খুব ছোটবেলা থেকেই আমি গায়ক হতে চেয়েছি তা নয়, বরঞ্চ আমি একটু ইন্ট্রোভার্ট ছিলাম খুবই। গান গাইতে লোকজন পাপ্পা, আমার ডাকনাম পাপ্পা, পাপ্পা পাপ্পা, এই গানটা কর ওই গানটা কর বলতো, আমি পালিয়ে যেতাম আর কি। তো তো 11-এর পর আমার একটা চেঞ্জ হয় আর কি। তো সেই চেঞ্জটার পর আমার মনে হয়েছিল যে হ্যাঁ হ্যাঁ, আমি অন্য কিছু করার থেকে মানে আই কান্ট লিভ উইদাউট মিউজিক, এটা আমি বুঝতে পেরেছিলাম যে মিউজিক ছাড়া আমার পক্ষে বেঁচে থাকা ডিফিকাল্ট। সুতরাং আমি ফরচুনেট যে আমি আমার নেশাকে, প্যাশনকে আমার প্রফেশন করতে পেরেছি। এরকম অনেক মানুষ থাকেন যারা পারেন না। সুতরাং সেটাকে যে করে উঠতে পেরেছি এবং 30টা বছর ধরে করে চলেছি, এটার জন্য আমি কৃতজ্ঞ আমার শ্রোতা বন্ধুদের কাছে, কৃতজ্ঞ আমাকে যারা ভালোবেসেছেন তাদের সকলের কাছে। তুমি নিজেই বললে রূপঙ্করটা যে তুমি খুব ইন্ট্রোভার্ট ছিল, এবং এটা ঠিকই, ছোটবেলায় সব বাঙালি বাড়িতে লোকজন এলে বলা হতো একটু গান গাছো, দেখে গান জানে। কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে তুমি বলছো ক্লাস 11 থেকে তুমি ভাবলে যে তুমি গায়ক হবে। একজন ইন্ট্রোভার্ট মানুষের একটা স্টেজে দাঁড়িয়ে গান গাওয়া বা কোনো কম্পিটিশনে যাওয়া এবং সকলের সামনে গান, এটা তো খুব সহজ ডিসিশন হতে পারে না। তো কোনো কি বড় কোনো রিজন ছিল যেটা তোমাকে ধাক্কা দেয় এবং মনে হয় যে এটা করতে হবে আমাকে? আমার দিদিমার মৃত্যু ছিল। আমার দিদিমা ওয়াজ মাই ফার্স্ট গার্লফ্রেন্ড আর কি। তো আমার বাবা মা খুব ব্যস্ত থাকতেন, ভীষণ ব্যস্ত থাকতেন রোজগারের পেছনে দৌড়তে দৌড়তে। তো আমি দিদিমার কাছেই বড় হয়েছি আর কি, দিদিমার সাথে থাকতাম আর কি। আর আমার সমস্ত শেয়ারিং সব কিছু আমার দিদিমার সাথে ছিল। তো দিদিমার মৃত্যু, আমি তখন 11-এ উঠেছি সবে, দিদিমার মৃত্যু যেই হলো আমাকে আমার আমূল পরিবর্তন করে দেয়। আমার মনে হয়েছিল যে তখন আমার আর কেউ নেই, এবং যখন আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমার কেউ নেই, সুতরাং আমাকে এমন একটা কিছু করতে হবে যেটাতে আমাকে মানুষ বলে যে না তুই আছিস, মানে ইউ বিলং টু হিয়ার আর কি। মানে সেটা এনিথিং, সেটা ক্রিকেট খেলা হতে পারে, সেটা ফুটবল খেলা হতে পারে, সেটা
নাচ হতে পারে, সেটা গান হতে পারে, সেটা নাটক হতে পারে, সেটা কিছু লেখালেখি হতে পারে, বা পড়াশোনাতে দারুণ কিছু হতে পারে। তো আমি আশ্রয় খুঁজছিলে আশ্রয় খুঁজছিলাম, সেই ইজিয়েস্ট ওয়েটা আমার কাছে মিউজিক ছিল। যেহেতু ওটাই তুমি শিখেছো এবং ওটাই করেছো। আমি যতদূর জানি যে তোমার প্রথম দিকের অ্যালবাম কিছু মানে চলেনি, দুটো অ্যালবাম চলেনি তো একদম কেরিয়ারের শুরুর দিকেই যখন কোনো এরকম মানে রিজেকশন পায়, সেটা অনেক বেশি মানে অনেক বেশি হার্ট ফিলিং হয়। সেটা এখন সাকসেসের মাঝে মাঝে একটা ফ্লপ হওয়ার থেকে কমপ্লিটলি ডিফারেন্ট, কারণ প্রথমেই ওই রিজেকশনটা একদমই একদমই। ওটাকে ওভারকাম করে কি করে বেরোলে? আমার বাবা মারকে কৃতিত্ব দেব, এবং আমি আমার বন্ধু বান্ধবদের কৃতিত্ব দেবো, আমি তখন যার সাথে প্রেম করতাম তাকে কৃতিত্ব দেব। তারা যদি আমার পাশে না থাকতো তাহলে সেটা সেই সময় আমি ঘুরে দাঁড়াতে পারতাম না, কারণ দুটো অ্যালবাম রিজেকশন। এবং আমি তখন লন্ডনে একটা শোতে পারফর্ম করতে গেছিলাম, একটা রিয়েলিটি শোতে, সেখানে আমি একদম ফার্স্ট রাউন্ডে হেরে গেছিলাম। সুতরাং দুটো অ্যালবামের ফ্লপ এবং ওটার ব্যর্থতা সমস্ত কিছু নিয়ে আই ওয়াজ ডিভাস্টেটেড আর কি। তো তখন কি করবো জানতাম, ভেবে উঠতে আরো অনেকের কাছে আমি কৃতজ্ঞ। অমিত বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ছেলে, ওনার কাছে কৃতজ্ঞ আমি। দেবজ্যোতি মিশ্রর কাছে কৃতজ্ঞ, কারণ এরা তখন আমাকে কাজ করিয়েছেন, কাজে নিয়েছেন। চন্দন রায়চৌধুরীর কাছে আমি কৃতজ্ঞ, তারা আমাকে দিয়ে গান গাইয়েছেন। আমি যে কাজের মধ্যে ইনভলভ আছি, আমি যে রয়েছি, কাজ করছি, সেটার মধ্যে একটা প্রতীকদার কাছে আমি কৃতজ্ঞ। প্রতীকদা আমাকে সবসময় খুব বলেছে, তোর হবে, তুই অত হেরে যাস না, ভেঙে পড়িস না। এবং অবভিয়াসলি আমার বাড়ির লোকজন, আমার গার্লফ্রেন্ড, আমার বন্ধু বান্ধব সবাই। একদম, কারণ তুমি যে বলছো যে তুমি লন্ডনে রিয়ালিটি শোতে গেছিলে এবং তখন সেটা খুবই খরচ সাপেক্ষ একটা ব্যাপার, এবং সেখান থেকে ব্যর্থতা নিয়ে ফেরাটা একটা মধ্যবিত্ত পরিবারে কি এফেক্ট ফেলতে পারে, ভয়ঙ্কর এফেক্ট ফেলেছিল। 75,000 টাকা ধার ছিল বাবার সেই সময়। তখন কি কখনো মনে হয়েছে যে না, গানটা ছেড়ে আমার একটা চাকরি করা উচিত? কারণ আমি একটা গল্প শুনেছি যে কবি সুমন তোমাকে বলেছিলেন যে যদি গানটাই তোমার প্যাশন হয় তাহলে তোমার একটা অন্য চাকরি করা উচিত। এটা ট্রু তো? হ্যাঁ, একদম। চাকরি করা উচিত তো ছিল, একদম, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আমি চাকরি করিনি। তো তার জন্য আমার ওই সাপোর্টটা বড় দরকার ছিল, মানে এদের আমার বাবা মা এবং এই সমস্ত যাদের কথা বললাম আমি, তাদের সাপোর্ট না পেলে আমি দাঁড়িয়ে থাকতে পারতাম না। ইনফ্যাক্ট আমি এখনও আমার বউয়ের সাপোর্টে, আমার মেয়ের সাপোর্টে বেঁচে রয়েছি আমি। হ্যাঁ, সিরিয়াসলি, আমি সত্যি নয়, আমার পক্ষে সার্ভাইভ করা খুব ডিফিকাল্ট হতো। আমি ভীষণ মানে হুইমজিক্যাল এবং খুব উইক, সহজে ভেঙে পড়ি, সহজে রেগে যাই, সহজে ভুলেও যাই, অত্যন্ত পাতি মানুষ আর কি। হ্যাঁ, সহজে ভুলে যাওয়াটা কিন্তু খুব ভালো। যদি জানি না, আই ডোন্ট নো, আমি জানি না, মানে আমি অত্যন্ত মানে অ্যাভারেজ লোক আর কি। একটা অ্যাভারেজ মানুষ, তার এই প্রফেশনে থাকাটাই, সারাউন্ডিংস ঠিক না থাকলে হয় না আর কি। এই সারাউন্ডিংসটা আমি খুব কপাল করে পেয়ে গেছি ভালো। কারণ তোমার গানটা এক্সট্রাঅর্ডিনারি, তাই তো? মেবি, আই ডোন্ট নো, তবে এরকম গান অনেকেই গায়ে হয়তো, কিন্তু আমি স্টিল মানে আমার পারিপার্শ্বিক সমস্ত কিছুকে আমি খুব বেশি মানে আমি সো হ্যাপি যে আই এম ফরচুনেট যে তারা বিভিন্ন সময় বিভিন্ন মানুষ এসে আমার পাশে দাঁড়িয়েছেন। হ্যাঁ, বিভিন্ন সময় বিভিন্ন মানুষ এসে একদম আমার মানে দে স্ট্যান্ড ফর মি আর কি, এবং সেটা আমার কাছে খুব বড় পাওয়া। তোমার প্রথম হিট অ্যালবাম বন্ধু দেখা হবে, তাই তো? এটার পিছনেও নিশ্চয়ই মানে এটার মানে যেহেতু আগেরগুলো তোমার ফ্লপ করেছিল, তো এইটা ক্লিক করলো কেন, তোমার কি মনে হয়? এটা ক্লিক করলো, এটা পুজোতে রিলিজ হয়েছিল 98 পুজোতে রিলিজ হয়েছিল। মানে পুজোর গান ছিল, চলছিল না। 99-এর দূরদর্শনে একটা অনুষ্ঠান হলো চৈত্র অবসান বলে। সেই অনুষ্ঠানে তখন দূরদর্শনের প্রোডাকশন মানে দেখছিলেন, এই প্রোগ্রামটা প্রোডাকশন দেখছিলেন বিভাস পাল। শিল্পীরা ছিলেন হচ্ছেন আরতি মুখোপাধ্যায়, উষা উত্থুপ, মান্না দে এবং আমি। মানে এই তিনজনের সঙ্গে তুমি ছিলে? তিনজনের সঙ্গে আমি। এবার
সবচেয়ে বড় কথা হচ্ছে ওই তখন তো এত মাধ্যম ছিল না, তখন সবাই টিভি টেলিভিশন, দূরদর্শন দেখতো, আর নয় রেডিও শুনতো, আকাশবাণী শুনতো। ওই অনুষ্ঠানে আমার গানটা শেষ গান ছিল, বন্ধু দেখা হবে, যেহেতু চৈত্র অবসান হচ্ছে আর বৈশাখ আসছে, তাই তার জন্য অনুষ্ঠান। বিভাসদার কাছে আমি খুব কৃতজ্ঞ যে বিভাসদা অনেক লড়াই করে, অন্যান্য যারা ডিরেক্টররা ছিলেন তারা খুব আপত্তি জানিয়েছিলেন, তারা বলেছিলেন যে আপনি যদি রূপঙ্করকে নেনও তাহলে তাকে রূপঙ্করকে প্রথমে গান করান, কারণ ওনাকে কেউ চেনে না সেরকমভাবে। আর যেসব বাকি যেসব উষাদি মানে শেষ পারফর্ম করবেন এটাই সবাই ভেবে রেখেছিলেন আর কি। আরতি মুখোপাধ্যায় প্রথমে, মান্না দে তারপর উষা উত্থুপ, একদম স্বাভাবিক ফ্লো আর কি। তো সেইটা ভেঙে চুরমার করে বিভাসদা আমাকে দিয়ে শেষ পারফর্ম করালেন, এবং সেইটা তখন আজকাল আমরা প্রমোশনের জন্য কত কি করি, তখন ভাবো একটা দিনের একটা টেলিকাস্ট তারপরের উইক থেকে আমার অ্যালবামটা হিট করে গেল। একদিন তার কোনো রিপিট টেলিকাস্টও হয়নি, একদিন সন্ধেবেলা 7:30টার সময় এই অনুষ্ঠানটা হয়েছিল দূরদর্শনে, পয়লা বৈশাখের আগের দিন। নেক্সট উইক থেকে আমার অ্যালবাম হিট করে গেল। এই প্রথম সাফল্যের স্বাদটা কেমন ছিল তোমার? সাফল্যের স্বাদ খুব মজার। যেমন একটা সময় আমি হাতিবাগান, আমি তো শ্যামবাজারে বড় হয়েছি, আমি তখন হাতিবাগানে অনেক ক্যাসেটের দোকান ছিল, হাতিবাগানের ক্যাসেটের দোকানে দোকানে ঘুরে ঘুরে বলতাম রূপঙ্করের গান এনেছেন, রূপঙ্করের গান এনেছেন। আমি বলতাম তোমার কে রূপঙ্করকে চিনি না, ভালো গাইছি ছেলেটা, নিয়ে আপনি আসুন আসুন। তো কিছুই কেউ পাত্তা দিত না। 2 সপ্তাহ বাদে যখন আরেকদিন আমি এরকম করতে, মানে আমি প্রথম যেটা বুঝলাম যেদিনকে, যে আমি একটা দোকানে গিয়ে বলছি রূপঙ্করের অ্যালবাম এনেছেন, সেই লোকটা আরে দাদা আপনি বলে আমাকে ধরেছে। তখন আমি বুঝলাম যে হ্যাঁ আমি এবার পপুলার হয়েছি। এটা তো দারুণ ভালো। সত্যি এখন তো পাবলিসিটি, এখন মানে ওই লোকটাই কিন্তু আমাকে 2 সপ্তাহ আগে বলেছিল আর কি রূপঙ্কর চিনি না, আমাকেই বলেছিল। হ্যাঁ পরে দেখে ওই হ্যাঁ আরে আপনি দাঁড়ান, বসুন বসুন বসুন, আপনার তো অ্যালবাম খুব ভালো বিক্রি হচ্ছে বলে বসি, মিষ্টি খাওয়া, চা বলি, এইসব শুরু হয়ে গেল। তখন সেলফির যুগ ছিল না, নইলে একটা সেলফি তুলে নিতেন। হ্যাঁ বাবা, এই যে আমরা এখন বলি যে এখন হচ্ছে পাবলিসিটির সময়, লোকে একটা গান গায় বা একটা কিছু করে এবং সেটার এত পাবলিসিটি করে, এবং সেইখানে কিন্তু তোমাকে কখনো নিজের পাবলিসিটি করতে দেখি না। কেন তুমি প্রচার বিমুখ কেন? প্রচার বিমুখ না, আমি পারি না করতে। আমি খুব বেশি প্রচারের মানে আমি নিজের কি বলে নিজের ঢাক নিজে পেটাতে খুব একটা পারি না, আমার লজ্জা করে করতে। কিন্তু এখন ওটারই যুগ। হ্যাঁ আমার কিরকম একটা মানে মনে হয় যে এটা খুব একটা বিচ্ছিরি ব্যাপার। মানে আমি ভালো গেয়েছি, আমি ভালো সিনেমা বানিয়েছি, আমি ভালো লিখছি, আমি ভালো বেস্ট সিঙ্গার, এটা আমিই বলবো? সেটা কখনো হয়? সেটা আরেকজন বলবে তো, সে যদি না বলে বলবে না, কিন্তু আমি সেটা যদি বলতে শুরু করি তাহলে আর এত এই কমপ্লেক্সিটির মধ্যে আমি থাকতে পারবো না। মানে এটা আমার পক্ষে করা ডিফিকাল্ট। এগুলো করে কি আদৌ কিছু হয়? বোধহয় হয় তো বটেই, হয়। মানে অনেক কাজ অনেক আমার চলে যায়, আমি চলে গেছে আমার কাছ থেকে অন্যের কাছে, এগুলো করেই আমি এটা দেখেছি। আমরা খুব ফেভারিটিজমের কথা শুনি অভিনয়ের ক্ষেত্রে, অভিনয়ের জগতের ক্ষেত্রে, মিউজিক জগতে এরকম আছে? হ্যাঁ 100%। কখনো এরকম হয়েছে তোমার সঙ্গে কাজ হারিয়েছে? হ্যাঁ অফকোর্স, এবং এরকমও হয়েছে অন্য আরেকজনের কাজ, আরেকজন গানটি গেয়েছেন, তাকে বাদ দিয়ে আমাকে দিয়ে গাওয়ানো হয়েছে, সে গানটা সুপার ডুপার হিট হয়েছে, সেটাও হয়েছে। দুদিকেই হয়েছে। তোমার গানের যখন তুমি সিনেমায় গান গাইতে, সেটা আরেকটা মাইলস্টোন, কারণ সিনেমার গানগুলো ইকুয়ালি পপুলার তোমার বেসিক অ্যালবামের মতোই, এবং সেক্ষেত্রে তোমার এখন সিনেমার গানই পপুলার হয়, হ্যাঁ বেসিক অ্যালবাম পপুলার হয় না। এটা কি মনে হয় কেন এখন আর বেসিক গান তো এখন সবাই সব সময় প্রতি মুহূর্তে গান রিলিজ করে যাচ্ছে পরের পর, তো কি হচ্ছে তার পেছনে তো খরচটা সেই লেভেলের হচ্ছে না যেটা সিনেমার গানে হচ্ছে। সিনেমার গানে একটা ভিডিওতে আমি দেখতে পাচ্ছি যে বুমবাদাকে দেখতে পেলাম, ধরা যাক গভীরে যাও, গভীরে যাও তো কি দেখছি,
একদিকে বুম্বাদা বসে আর এদিকে পরমব্রত বসে গভীরে যাওয়া হচ্ছে, সেটা একটা ইম্প্যাক্ট। এবার আমি একটা ভিডিও বানালাম, নিলাম হচ্ছে নীলু আর কালুকে, একদিকে নীলু বসে আর কালু, কে দেখবে ভিডিও? কে দেখবে? গভীরে যাওয়ার বাজেট হচ্ছে, গানটা হয়তো ওটার পেছনে ওই শর্ট পুরোটার পেছনে আছে 50 লাখ টাকা খরচ, আমার বাজেট 5,000 টাকা, তো কে দেখবে? তো দেখার প্রশ্নই নেই। মাঝখানে একটা উঠেছিল যে এফএম এ এখন আর যেহেতু বাংলা গানের বেসিক বাংলা গান বাজানো ইনফ্যাক্ট তাই 106.2 FM এই পার্টিকুলার এই স্টেশনটার নাম আমি বেশি করে করব। এই স্টেশনটা ছিল বলে আমরা নয়, আমি টিকে আরো আছি। অনেকেই আমি আরো অনেকের কথা বলবো না, আরো অনেকের কথা বলতে গিয়ে না আমি অনেক সময় আমি ঝামেলায় পড়েছি, সুতরাং ওইটা আমি বলতে পারবো না, আমি শুধু আমার কথা বলবো। সবাই বলে যে তুমি আমাকে কেন জড়াচ্ছ তোমার সাথে, সুতরাং আমি কার কথা জানি না, আমি আমার কথা জানি। আমি পপুলার হয়েছি 106.2 FM এর জন্য। আমার রুবি রায়, আমার প্রিয়তমা, তোমার টানে, আশ্রাবণের বাতাস বুকে, চাঁদ, বৌদিমণি, কাগজওয়ালা, ভোকারটা, এই 7টা গান পপুলার হয়েছিল 106.2 FM এর জন্য। যদি ওটা না থাকতো তাহলে পপুলার হতো না। আমি যেটা বলছিলাম যে সিনেমার গান নিয়ে, তো সেখানে তোমার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলে, ন্যাশনাল অ্যাওয়ার্ড ওখানে আমি যদি বাদও দিই, কবি সুমনের সঙ্গে তোমার ওই সময়ের জার্নি, ওটা কি তো আমি জানি যে তুমি কবি সুমনের ভক্ত ছিলে ভীষণ, তাহলে তোমার তো ওটা একটা মানে শুধু কেরিয়ারের মাইলস্টোন আমি বলবো না, ব্যক্তিগত জীবনেও নিশ্চয়ই ওনার সাথে কাজ করতে পারা যে কোনো শিল্পীর মানে একটা ইচ্ছা হওয়া উচিত। উনি যা জ্ঞানী মানুষ না, ওনার সাথে ওনার জ্ঞানের কোনো পরিধি নেই, মানে মানে আমি ওনাকে কোনো কোথাও আমি আজকে যদি তুমি গিয়ে সুমনদাকে বলো যে সুমনদা আপনার সাথে আমি 2 দিন বাদে রেসলিং নিয়ে কথা বলবো, কুস্তি, তোমাকে কুস্তি নিয়ে এমন কথা তোমাকে 2 দিন বাদে বলে দিতে পারে যেটা অনেক যারা রেসলিং নিয়ে কাজ করছে বা যারা রেসলার তারাও বলতে পারবে না। ওর জ্ঞানের পরিধিটাই ওই জায়গায়, পড়াশোনাটা ভয়ঙ্কর। ন্যাশনাল অ্যাওয়ার্ড কি আদৌ তোমার জীবনে কোনো পরিবর্তন এনেছে বা ক্যারিয়ারে? একদম না। কেন আনলো না, কেন, কি মনে হয়? আই ডোন্ট নো, কিছুই আনিনি। হ্যাঁ, মানে ওই একটা সবাই বলে যে রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী রূপঙ্কর বাগচি, এটা শুনতে ভালো লাগে, কিন্তু এছাড়া খুব একটা কিছু পরিবর্তন আসেনি। না আমার প্রচুর কাজ বেড়েছে, না আমি ন্যাশনালি আমাকে ডাকা হয়েছে, না রিজিয়নালি আমার তার জন্য অনেক কিছু কাজ বেড়েছে, না আমার শো বেড়েছে, না আমার রেট বেড়েছে, কিছুই হয়। কেন হলো না, কেন, কি মনে হয় তোমার? জানি না, আমি ঠিক বলতে পারবো না কেন হলো না, হয়তো আমার জন্যই হয়নি। বুঝেছো, আমি একটা কেমন একটা মানুষ না, একটা আধা খাচ্ছিল, একটা কেমন একটা আমার জন্যই হয়নি। মানে ন্যাশনাল অ্যাওয়ার্ড না পেলেও আমি এরমই থাকতাম, পেলেও এরমই থাকতাম, কিছু না হলেও এরমই থাকতাম, হলেও এরমই থাকতাম। আমি একটা কিম্ভূত কিমাকার একটা বসে আছি আর কি। তুমি তো খুব অসাধারণ গজল গাও, তো কখনো কি তুমি হিন্দি গান বা মুম্বাইয়ে ক্যারিয়ারে? না, মুম্বাইতে আমি 2-1 গেছিলাম, কিন্তু গিয়ে আমি ওখানকার যে লাইফস্টাইল এবং ওখানকার যে লড়াইটা আমি দেখেছি, এবং ওখানকার যে ট্যালেন্টেড ছেলে মেয়েদেরকে মানে আমার থেকে অনেক জুনিয়র ট্যালেন্টেড ছেলে মেয়েদেরকে মানে স্ট্রাগল করতে দেখেছি, সেখানে গিয়ে আমার মনে হয়েছে যে আমি ওদের সাথে প্রথমত পারবো না, এবং আমি করতেও চাই না এটা করতে। তার কারণ ধরা যাক আমার একটু নাম হয়েছে, গিয়ে আমি দুম করে গিয়ে প্রীতমের সাথে, প্রীতমকে আমি চিনি, শান্তনু মৈত্রকে আমি চিনি, আমি প্রীতমের সাথে গিয়ে আমার সম্পর্ক তৈরি করে আমি একটা গান গাইলাম, কিন্তু তার ওখানে যারা বসে রয়েছে প্রচুর বাঙালি ছেলেমেয়ে, শুধু বাঙালি নয়, মানে সারা ভারতবর্ষ জুড়ে প্রচুর ছেলেমেয়ে ওখানে বসে কাজের জন্য বসে রয়েছে, তারা যে লড়াইটা করছে সেই লড়াইটা মিথ্যে হয়ে যায় তাহলে। হ্যাঁ, আমি সেটা করতে চাইনি, আর আমি ওদের ওই লাইফস্টাইলের সাথে ওই স্মার্টনেসও আমার নেই। হ্যাঁ, আর ওখানে কাজের পর ভীষণ প্রফেশনাল আর কি জীবন, মানে ওখানে কাজের পর না কেউ কাউকে চেনে না। হ্যাঁ, কেউ কাউকে চেনে না, মানে তোমার সাথে যতক্ষণ কাজ আছে ততক্ষণ তুমি ইউ আর দ্য বেস্ট পারসন, তোমার সাথে যখন কাজ নেই তোমাকে মুখের সামনে তোমার মুখ ঘুরিয়ে চলে যাবে আর কি, চিনতেও পারবে না। সুতরাং ওই লাইফস্টাইলটার সাথে আমি ম্যাচ করতে পারবো না। আমি একদম অত্যন্ত ইমোশনাল একজন লোক। হ্যাঁ, আমার কষ্ট হবে, দুঃখ হবে, বাড়ি চলে আসতে ইচ্ছা হবে, আর আমি ভীষণ হোমসিক। হ্যাঁ, ভীষণ হোমসিক, বাড়িতে থাকতে ভালোবাসি। আমি রোজ কাজে কমে বেরোতে হয়,
বেরোই এই কারণেই যে আমি কখন বাড়ি ফিরবো সেটা ভেবে। রূপঙ্করদা, তুমি পাবলিসিটি তো একদম তুমি বলছো যে তুমি পছন্দ করো না, মানে পছন্দ করি না, পারি না করতে। হ্যাঁ, মানে পছন্দ করতে করি, পারো আমি না। করার চেষ্টা করি, করার আমি চেষ্টা আই করো। ট্রাইড মাই লেভেল বেস্ট, কিন্তু করতে গিয়ে এত বোকা বোকা হয়ে যায় সেটা আর করতে গিয়ে আর তারপর আর ভাবি যে না এটা করাটা ঠিক হবে না। আমি অনেক সময় অনেক কিছুই করার চেষ্টা করেছি, কারোর দিকে তাকিয়ে হয়তো ভেবেছি এই সময় হাসবো, হ্যাঁ এই সময়টায় মুখটা ঘোরালে আমি হাসবো, আমি যখন হেসেছি তখন দেখছি সে আমায় দেখছে না। সুতরাং এত এরকম ঘটনা ঘটেছে, এত এরকম ঘটনা ঘটেছে যে আমি এত ফেইলিয়ার হয়েছি না যে কোনো বা কাউকে গিয়ে বলবো আচ্ছা আপনার সাথে একদিন তাহলে একটু বসবো, তো ওই আপনার সাথে তাহলে একদিন আমি বসবোর বটা বলার সময় আচ্ছা তাহলে উঠি বলে লোকটা চলে গেছে, আমি আর ওই বটা বলে উঠতে পারি। তুমি এতটা টাইম নিয়ে নিয়েছো, এতটা সময় নিয়ে ফেলেছি না, মানে এত ক্যালাস এবং একটা ক্যাবলা টাইপের ছেলে আমি, হ্যাঁ, যে কারণে কোনো কিছু ওঠে। না, বাট অন সিরিয়াস নোট, সেটা হচ্ছে যে মাঝখানে তোমাকে নিয়ে ভীষণ নেগেটিভ পাবলিসিটি হয়েছে, এবং এই নেগেটিভ পাবলিসিটি শুধু তোমাকে নিয়ে না, সেখানে তোমার পরিবারকে টানা, তোমার এত গান, এত কিছু, মানে তুমি এই জীবনে যা যা করেছো, মনে হলো যে এক মুহূর্তে মানুষ সব ভুলে গেছে। এটাকে কমব্যাট করলে কি করে? কারণ আমি আই বিলিভ ইন জার্নি, আই বিলিভ ইন মাই ফ্রেন্ডস যারা আমার সাথে ছিল, তাদেরকে পাশে পেয়েছি বলে, এবং আমি মনে করি যে আপস অ্যান্ড ডাউনস মানুষের থাকবেই। হ্যাঁ, এটার থেকে প্রত্যেক মানুষের না একবার করে, অন্তত সপ্তাহে একবার করে, যাদের পয়সা টয়সা আছে আর কি, তাদেরকে একটুখানি যে কোনো পাবলিক হসপিটালে গিয়ে ঘন্টা চারেক কাটিয়ে আসা উচিত। তাহলে দেখতে পারবে যে তোমার যে দুঃখ বা তোমার যে কষ্ট বা তোমার যে প্রচণ্ড যন্ত্রণা বা তোমার যে ডিপ্রেশন বা তোমার মনে হচ্ছে তুমি ভীষণ একা, তোমার কেউ নেই চারিদিকে, তুমি নিঃস্ব, হ্যাঁ, তোমার মনে হবে তোমার দুঃখ এসব কিচ্ছু নয়, নাথিং। এত মানুষের এত কষ্ট, এত যন্ত্রণা রয়েছে, সুতরাং ওটাকে খুব একটা বড় করে দেখার কিছু নেই। আমার বরঞ্চ যারা এরমভাবে আমাকে ট্রোল করেছেন তাদের প্রতি আমার অত্যন্ত সহানুভূতি রয়েছে, এই কারণেই যে হয়তো তাদের অনেক কিছু পাওয়া হয়নি জীবনে, হ্যাঁ, তাদের জীবনে অনেক কিছু তারা পাননি, সেই জন্য একটা সুযোগ পেয়েছেন, একটা সময় এসছে যে একটা আমি যন্ত্র পেয়েছি, একটা 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 ওয়েপন পেয়েছি, যেটা দিয়ে আমি এখন যা খুশি যাকে খুশি যা নয় তাই বলতে পারি। তো তাদের জন্য আমার খারাপই লাগে আর কি। ঈশ্বর করুন তারা তাদের যা পাওয়ার সব কিছু যেন পেয়ে যান। এই খারাপ সময় কি ইন্ডাস্ট্রিতে বন্ধু এবং বন্ধু নয় তাদের চিনতে পেরেছো? হ্যাঁ, তা তো চিনতে পেরেছি। এখন আর আমার ইন্ডাস্ট্রিতে বন্ধু বিশেষ নেই, আমার সবাই কলিগ। ইট ওয়াজ আ বিগ লেসন, মানে যে তাদের চেনাটাও একটা জীবনে। আমি একটু বোকাই ছিলাম, একটু বেশি বোকাই ছিলাম, বেশি ইমোশনাল ছিলাম, সবাইকে একটু নিজের মতো ভেবেছিলাম, কিন্তু তারা আমাকে ভাবিনি। ইটস ওকে, ইটস অলরাইট, নো প্রবলেম। 30 বছর তো কেটে গেল গান জীবনে, এবার পরের কিভাবে আবার নতুন ভাবে? আমার এখন 54, আমার ইচ্ছা আছে 64 অবধি আমার গলা ঠিক থাকবে বলে আমার ধারণা। 10 বছর আরো বেশি থাকবে যা, মানে কি হয় জানো তো, এমন অনেক সিনিয়র আর্টিস্টদেরকে না আমি খুব বিচ্ছিরি অবস্থায় গান গাইতে শুনেছি, হ্যাঁ, মানে তারা গেয়ে যাচ্ছেন নামের জন্যে, আর গ্রামারের লোকটা ছাড়তে পারেন না বলে। টাকা বোধহয় তাদের আছে, টাকা না হলেও হবে, গ্রামারের লোকটা ছাড়তে, ওই হাততালি, ওই স্টেজ, ওই এটা, এই দিদি, ওই দাদা, এইটা শোনান, ওটা শোনান, ওই লোকটা ছাড়তে পারে না বলে। আমি ওই রকম অবস্থায় যদি আমার গলা কখনো পৌঁছে যায়, আমি গান গাইব না, ডেফিনেটলি, আমি কথা দিচ্ছি। আশা করি আমার খুব খারাপ কিছু রোগ না হলে 64 অবধি আমি ঠিকঠাক গান গাইতে পারবো, সুতরাং আরও 10 বছর গান গাইব। আর গান শেখাচ্ছি আমি, সুতরাং আমি নতুন ছেলে মেয়েদের তৈরি করার কাজে রয়েছি এবং খুব সিরিয়াসলি গান শেখাচ্ছি। এবং শুধুমাত্র গান শেখানো না, আমার কাছে না এমন অনেকেও গান শেখেন যারা কোনোদিন গায়ক বা গায়িকা হবেন না, হ্যাঁ, কিন্তু তারা ভীষণ একা,
হ্যাঁ, তারা আমার কাছে গান শিখে ওই সময়টা তাদের একটা সময় কাটে আর কি, মানে এটা তারা আমাকে বন্ধুর মতো ভাবেন আর কি। তো সুতরাং মিউজিক এটা থেরাপি বলা যেতে পারে। তো আমি সেরকমই কোনো কাজ করব, হয়তো আমি আর একটু ভালো গিটার বাজাতে পারবো, গিটারটাকে হয়তো একটু বেশি আমি প্র্যাকটিস করছি, হয়তো আমার এটাও ইচ্ছা আছে ভবিষ্যতে অন্য কোনো শিল্পীর সঙ্গে আমি শুধু গিটার বাজাবো। আচ্ছা, হ্যাঁ, আমার এটাও খুব, মানে আরেকজন গান গাইবেন, তার সাথে আমি শুধু আমি গিটার বাজাবো আর কি, এটা আমার খুব ইচ্ছে আছে। সেটা যদি সম্ভব হয় কোনো দিন, আমি জানি না, খুব চেষ্টা করছি, খুব ট্রাই করছি, খুব শেখার। কিন্তু বয়স হয়ে গেলে যা হয়, হাত পাগুলো একটু হয়ে যায়, মানে আর্থারাইটিস ধরে গেছে এখানে, আঙুলগুলো ব্যথা করে, কিন্তু খুব চেষ্টা করছি। আর থিয়েটার করে যাব। আমি নাটক লিখেই চলেছি ক্রমাগত, প্রচুর লিখবো, সেগুলো করারও চেষ্টা করব। আর একটা সময় আসবে যে আর কিচ্ছু করব না, শুধু বেড়াবো। আমরা আমাদের আড্ডা আজকে শেষ করব, তোমার থেকে কিছু কি আমরা শুনবো? হ্যাঁ, অফকোর্স, নিশ্চয়ই। আমি খালি গলায় গিয়ে দিই একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শহরে হঠাৎ আলো চলাচল, জোনাকি নাকি স্মৃতি দাগে, কাঁপছিল মন নিরালা রকম, ডাক নামলো পরাগে, কে হারায় ইশারায়, সারা দাও ফেলে আসা গান, রূপকথা রা 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 রা, চুপ কথা রা 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 রা, ফুরফুরে এক রোদের জন্মদিন, মন পাহারা রা রা রা, বন্ধুরা রা 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 রা, আজ খোলা আলটুসি ক্যান্টিন। থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম।